নিশুতি রাতে ঢেকে আছে ধরণী। ঘুটঘুটে অন্ধকার রাজত্ব চালিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে। দূরে ঝিঝি পোকারা নিজেদের মতো আওয়াজ করে যাচ্ছে। কিছু কিছু জোনাকি পোকা জ্বলে জ্বলে আবার নিভে গিয়ে উড়ে যাচ্ছে। চাঁদের দেখা মিলেছে একটু আগেই। কালো কালো মেঘ চাঁদের আশেপাশে ঘুরঘুর করছে। আমবাগানে রাহাত একের পর এক সিগারেট ফুঁকে যাচ্ছে। আগে সিগারেট হাতেও নিত না, আর এখন সিগারেট ছাড়া চলে না। শীতল বাতাস রাহাতের গায়ে লেগে গেল। রাহাতের শান্তি লাগে না। সিগারেটের শেষ বিন্দু মাটিতে ফেলে দিয়ে এক হতাশার দীর্ঘশ্বাস ফেলে দুই হাত দিয়ে মুখটা ঢেকে ফেলল। বন্ধ চোখের পাতায় ভেসে উঠল টলটলে দিঘির জলের মতো ভরপুর এক জোড়া চোখ, যেই চোখে রাহাত অব্যক্ত যন্ত্রণা দেখেও দেখেনি। ঠোঁট কামড়ে কান্না চেপে রাখার প্রয়াস চালিয়ে যাওয়া যাতনা। শুকনো দেহের এক নারী মূর্তি। হাত ছেড়ে দিয়ে চোখ খুলে ফেললো দ্রুত গতিতে। আর ভাবতে পারছে না রাহাত। হৃৎপিণ্ডে ব্যথা হচ্ছে। এই ব্যথা রাহাত আগে কেন উপলব্ধি করেনি? সেই চোখের না বলা যাতনা কেন রাহাত দাম দেয়নি? রাহাতের ঘরে বাহিরে মনে কোথাও একটুও স্বস্তি নেই। ছেলে রাইহানকে দিয়েও অন্তরের মিষ্টতা খুঁজে পায় না। রাহাতের চোখে আবারও ভেসে উঠল সেই নারীর লাজুক হাসি, নরম চাহনি, চুল ঝাড়ার দৃশ্য। মিনমিন করে কিছু বলার শব্দ কানে বাজছে রাহাতে। আচমকা রাহাত নিজের চুল খামচে ধরে টানতে লাগলো। খুব আফসোস হচ্ছে, অনেক অনেক আফসোস হচ্ছে। তার ইসমা কোথায়? কোথায় তার ইসমা? নেই তো, কোথাও নেই। ইসমা নামক রমণী অনেক আগেই তাকে জুতা পিটা করে তার তুচ্ছ ভিটে মাটি ছেড়েছে। রাহাত আজ শুনতে পেয়েছে ইসমার বিয়ে হয়েছে ঢাকায়, স্বামী একজন মেজর। এই ইসমা তো রাহাতেরই ছিল, এখন আরেকজনের। রাহাত ইসমাকে দেখেই পাগল পাগল হয়ে বিয়ে করেছে। বিয়ের পরের দিনগুলোও বেশ স্বাচ্ছন্দ্য বোধের ছিল। এই দিনগুলো গেল কোথায়? সব হারিয়ে গেছে। রাহাত হারিয়ে ফেলেছে, আর কুড়িয়ে নিয়েছে মেজর। রাহাত এখনো জানে না ইসমার স্বামী মেজর ওসামার ব্যক্তিত্বটা কেমন। রাহাত সন্তান সন্তান করে চিরতরে হারিয়ে ফেলল প্রকৃত সুখের অস্তিত্ব। এত অনুশোচনা, এত আত্মগ্লানি রাহাত রাখবে কোথায়? মাথা ভন ভন করে ঘুরছে। ইসমার কথা খুব বেশি মনে পড়ছে। ইসমা তো তার কাছেই ছিল, কিন্তু রাহাতের অবহেলা, অযত্ন আর শেষের নির্যাতনের শিকার হয়ে রাহাতের নাম ঠিকানা সব ছেড়ে ছুড়ে চলে গেছে। ইসমা যদি রাহাতের বিধ্বস্ত অবস্থা দেখে খুশি হবে কি, নাকি একটু মায়া দেখাবে? ধীরে ধীরে রাহাত উঠে দাঁড়ালো। বাড়ির পথে হাঁটতে ইচ্ছে করে না। রায়হান ঘুমিয়ে থাকে। সুমি খিটখিট করে সারাদিন। জরিনা মুখ বেজার করে রাখে। রাহাত অনেক দিন হলো পেট ভরে মজা করে ভাত খেতে পারে না। সুমি কাজ নিয়ে হিংসে করে। জরিনা যা পারে বকবক করে রান্না করে। ইসমার হাতের রান্না মুখে লাগে না অনেক দিন হলো। সেই হাতের রান্নার স্বাদ প্রতি বেলায় বেলায় খুঁজে বেড়ায় রাহাত। অন্ধকারের মতোই রাহাতের হতাশা কেবলই শুরু। এই হতাশা কোথায় গিয়ে থামে কে জানে, নাকি মৃত্যু পর্যন্ত বয়ে বেড়াতে হবে। বসুন্ধরা সিটি শপিং মলের লিফটের সামনে ইসমা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। লিফটে উঠবে কি করে বুঝতে পারছে না। মেজর স্ত্রীর মনোভাব বুঝতে পেরে নরম গলায় শোধালো, এই যে হলুদ রং দেখতে পাচ্ছ, এই হলুদ রঙের মাঝে পা রেখে দাঁড়াও। প্রথমে এক পা রেখে তারপর আরেক পা রাখবে। আমার হাতটা ধরে সাবধানে ওঠো। ইসমা লিফটের চলন্ত সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথে মেজর শক্ত করে বইয়ের হাতটা ধরে সাপোর্ট দিল। ইসমা স্বাভাবিক হয়ে মেজরের হাতটা ছাড়তে চাইলে আরো আটকা পড়ল। মেজর তো হাত ছাড়লই না, উল্টো আরো চেপে ধরেছে। মেজর ঘুরে ঘুরে ইচ্ছে মতো রেডিমেড থ্রি পিস কিনে ব্যাগ ভর্তি করতে লাগলো। 3-4টা ভালো বোরখা খুঁজে খুঁজে বের করে নিল। স্যান্ডেল থেকে শুরু করে ব্রাশ, টুথপেস্টও মনে করে নিল। ইসমা রোবটের মতো দেখে যাচ্ছে। স্ত্রীর সব কেনাকাটা শেষ করে
শাশুড়ির জন্যেও কেনাকাটা করেছে। কার্ড বের করে বিল পে করে ফের দুজনে লিফটের কাছে এসে পৌঁছালো। খাতুন, জি? আমার 2 হাতে শপিং ব্যাগ। তুমি আমার শার্টের হাতায় বা পিঠের অংশে ভালো করে ধরে রাখো। কথা মতো ইসমা তাই করলো। 9 বছর বয়সে শহর ত্যাগ করে মায়ের হাত ধরে গ্রামে চলে গেল। এরপর আর শহরে আসা হয়নি। লিফট কিভাবে ব্যবহার করে, চলন্ত লিফট কিভাবে ওঠে, আর এইসব ইসমা পারে না। উসামা খন্দকার খুব সুন্দর করে সামলে নিয়েছে। ইসমার মনেই হলো না পাশের জন তার নতুন স্বামী হয়। মাত্র 3 দিন হয়েছে তাদের বিয়ের। মেজরের ব্যবহার এমন, বাতাস বইছে যেন ইসমা আগেই পূর্ব পরিচিত। মল থেকে বের হয়ে উসামা তার খাতুনকে নিয়ে গ্যারেজ থেকে বাইকটা বের করে সবগুলো শপিং ব্যাগ রশি দিয়ে বেঁধে ফেললো। এবারেও কি বাইকে উঠতে ভয় পাবে? না, এবার ভয় কেটে গেছে। বোরখা ঠিক করে বসো। বসতে অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তোমার কোথাও যেতে ইচ্ছে করছে? ইসমা আমতা আমতা করছে। কথায় জড়তা স্পষ্ট দেখা দিচ্ছে। খোলা মনে বলো খাতুন, আমার সাথে সহজ হও। না মানে আসলে নিউ মার্কেট একটু দেখতাম আর কি। নিউ মার্কেট তো দেখার মতো কিছু নেই খাতুন। সমস্যা নেই, নিউ মার্কেট ঘোরাঘুরি করে শহীদ মিনারে নিয়ে যাব। আচ্ছা, নিউ মার্কেটে কেন যেতে ইচ্ছে করলো? শুনেছি নিউ মার্কেট নাকি ওখানে অনেক কিছু পাওয়া যায়। কার থেকে শুনেছ? আমার ছোট মামির বোনের কাছ থেকে। সেখানে কি পাওয়া যায় বলেছে? না, তা তো বলেনি, তবে এটা বলেছে অনেক কিছু একসাথে পাওয়া যায় আর সস্তা সবকিছু। সবকিছু সস্তা না, সস্তার জিনিস সস্তায় বিক্রি করে। ভালো মানের জিনিসপত্রও রয়েছে। বাইক স্টার্ট দিয়ে নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিল। মৃদু বাতাস দুজনকে ছুঁয়ে ছুঁয়ে গেল। ইসমা এক হাত ধরে রেখেছে উসামা খন্দকারের শার্টের কোনা। একই রাতের বাতাস মেজর আর তার স্ত্রীর কাছে কতটা আরামদায়ক, অথচ সিগারেটখোর কাপুরুষ রাহাতের কাছে আরাম তো দূর, বিষাদের ছোঁয়া কেবল। ইসমার হাত ধরে মেজর পুরোটা নিউ মার্কেট এরিয়া ঘুরে দেখিয়েছে। ইসমার খানিকটা লজ্জা লাগছে। এখানে সবই কেনাকাটার বিষয়বস্তু, দেখার মতো কিছুই নেই। নিম্ন আওয়াজে ইসমা বলল, বোকার মতো এখানে আসতে বলেছি। আমি মামির বোনের কথা অনুযায়ী কি না কি ভেবে নিয়েছিলাম। মেজরের ঠোঁটে দূরবোধ্য হাসি ধরা দিয়েছে, তবে তা ইসমা দেখেনি। মেজর মনে মনে বলল, আমার বোকা খাতুন, কি বোকা বোকা কথা বলো তুমি। এমন বোকা আর নরম পেয়ে জানোয়ারের দলগুলো তোমাকে পিষে গেছে। সেই বোকা মেয়েটি আবার কি করে জুতা হাতে নিলে? সে যাই হোক, জুতা মারার সিনটা যদি একবার দেখতে পেতাম। উসামা খন্দকারের হাসিটা আরো প্রশস্ত হলো। নিউ মার্কেট থেকে হালকা পাতলা কিছু খেয়ে দুইজন শহীদ মিনারে গিয়ে বসলো। 5-6 জন যুবক ছেলে কতগুলো মোমবাতি শহীদ মিনারে লাগিয়ে দিয়েছে। সিরিয়ালে মোমবাতিগুলোকে জ্বলছে। মেজর উসামা তার খাতুনকে নিয়ে নিচের সিঁড়িতে বসে পড়ল। ওপরে থাকা মানুষগুলো আস্তে আস্তে নিচে নেমে গেছে। এই খাতুন, হুম, শহীদ মিনারের দিকে মুখ করে বসো। ওপরে কেউ নেই, এখন চাইলে মেকআপটা উঠাতে পারো। ওসামা খন্দকার ফোনটা বের করে মাজেদার কাছে কল করলো। খালামণি, কখন পৌঁছাতে পেরেছ? বাবা, 20 মিনিটে হয়েছে এসেছি। তোরা নাকি বের হয়েছিস? হ্যাঁ, এখনো বাইরেই আছি। বাজান, তামান্নার খালা শাশুড়িকে নাকি তুই ভাষণ দিয়েছিস? খালামণি, তখন তুমি এর আধা ঘন্টা আগেই বের হয়ে গিয়েছ। ধুর বাজান, আমি জানলে দরকার হলে আজকে থাকতাম, তারপরেও ওই জাদরেল মহিলার নত মুখটা দেখে আসতাম। মা তোমাকে কত করে থাকতে বলো, তুমি তো দৌড়ে চলে গেলে। কি করব বাবা, সাদিয়ার পরীক্ষার জন্য আসতে হয়েছে। রাসেল আর সাদিয়া ওরা কোথায়? তোর খালুর সাথে বের হয়েছে। মাজেদার সাথে কথা বলা শেষ করার পরেই মানজিয়া বাড়ি থেকে কল করেছে। বলো খালামণি।
তোরা কখন আসবি? মোমো বানিয়েছি, খাবি না? ঠান্ডা হয়ে যাবে তো। তোমরা খেয়ে ফেলো, আমরা খেয়েছি বাইরে। এই আসমান, শোন বাবা। বলো। আসার সময় মনে করে হলুদের গুঁড়া নিয়ে আসিস তো বাবা। আচ্ছা ঠিক আছে। আপু কই? এই মাত্রই চলে গেছে। এনিফা, বেয়ান ওকে টেনে ওদের ফ্ল্যাটে নিয়ে গেছে। বাচ্চারাও চলে গেছে? হুম, ওরাও চলে গেছে। একরাম তোর জন্য অপেক্ষা করছে। কি গোপন কথা নাকি বলবে? মেজ খালামণির সাথে কথা শেষ করে ওসামা দৃষ্টি দিল খাতুনের দিকে, মোমবাতির হলদে আলোর দিকে। এক ধ্যানে তাকিয়ে আছে ইসমা। হলুদ আলোর ঝলক ঠিক ইসমার মুখে প্রতিফলিত হচ্ছে। গালের দাগটা ঝিলিক মেরে উঠল মেজরের চোখে। মেজর ক্ষণকাল তাকিয়ে রইল আনমনে বসে থাকা ইসমা খাতুনের দিকে। তার ভালো লাগছে দেখতে, সত্যি ভালো লাগছে অর্ধাঙ্গিনীর কোমল চেহারায় নিজের চোখ দুটো স্থির করে রাখতে। মেয়েটা খুব স্বল্প সময়ে জাদু করে ফেলেছে। মন এভাবে বিগলিত হতে থাকলে মেজর কাজের স্থানে গিয়ে থাকবে কি করে? কত অফিসারদের দেখে বাড়ির জন্য ছটফট করতে। ক্যাপ্টেন রিয়াদও কত আকুপাকু করে বাড়িতে মুখী হওয়ার জন্য। এবার মনে হচ্ছে তারও এই অবস্থা হবে। কি ভাবছো গো? ইসমা চমকিত নয়নে ফিরে তাকালো। ব্ল্যাক ডায়মন্ডের মুখের দিকে চেয়ে রইল কিছু সময়। মানুষটা কালো হলেও চেহারার গঠন অমায়িক। অনেক ছেলেরা নাকি মায়াবী চেহারার অধিকারী হয়ে থাকে। তার এক টিচার বলেছিল, খারাপ ছিল, খারাপ কিছু বলেনি, একদম সত্য কথা বলেছে। ইসমা সেই কথার চাক্ষুষ প্রমাণ পেয়েছে এই মেজরের চেহারায়। খাড়া নাক, ভাসমান চোখ, সরু কপাল, গায়ের রং কালো হলেও এই মুখে যেন দারুণ একটা আকর্ষণ আছে। যেই আকর্ষণে আকর্ষিত হয়েছে ইসমা। দুজনের মাঝে এক পবিত্র দৃষ্টির বিনিময় হয়ে গেল, মোমবাতির নরম হলুদ আলোর বিনিময়ে। মেজরের চোখে এক রাশ আর্দ্রতায় ভরা মুগ্ধতা। ইসমার চোখে মেজরের সৌন্দর্য। ইসমার চোখে ধরা পড়েছে নিজ স্বামীর রূপ। কালো বলে কি কেউ সুন্দর হয় না? হয়তো কেউ কেউ হয়, এই যেমন উসামা খন্দকার। ইসমার মনে একটা কথাই আন্দোলনের মতো বেজে উঠল। এ কারণেই তার শাশুড়ি ছেলেকে কালো মানিক বলে, আর তামান্না বলে ব্ল্যাক ডায়মন্ড। একটা কমজোরি বাতাস আসলো। মোমবাতিগুলো নিভেও নেভেনি। দুর্বল বাতাসের সাথে পাল্লা দিয়ে চিকন লতার মতো আগুনগুলো ছড়িয়ে গেল। আর এই আলোতে এক জোড়া যুগল প্রেমময় দৃষ্টি আদান প্রদান করে গেল। বাতাসের তোপে উসামা খন্দকারের সামনের চুলগুলো কপাল ছুঁয়ে দুলে উঠল। ইসমা তখনও তাকিয়ে আছে, ঠোঁট নড়ছে না, অথচ মনে মনে কিছু কথা বলে যাচ্ছে। কেমন যেন একটা হাসি দিল ইসমার স্বামী। এটাকে মুচকি হাসি বলে। এই হাসিতে ইসমা খানিকটা ঘায়েল হয়ে গেছে। প্রথমবারের মতো এত সুন্দর হাসি দেখলো মেজরের ঠোঁটে। কালো মানুষটাকে কি দেখো খাতুন? আপনি কালো এই কথাটা আর বলবেন না। দেখতে গিয়ে বলেছেন, আজকে বললেন। আমার শুনতে ভালো লাগে না। আপনি যে খুব সুন্দর তা কি জানেন? মা বলে সব সময়। কি বলে? তুমি একটু আগে যা বললে ওইটা। আমার বন্ধুরাও বলতো। বন্ধুদের মাঝে আমার গায়ের রংটা চাপা, কিন্তু তাও ওরা বলতো ওদের চেয়ে আমার চেহারা বেশি। বেশি কি? থেমে গেলেন কেন? ধুর, নিজের কথা এভাবে বলা যায়? শোনো, এনিফা বুড়ি শাশুড়ি মাকে ওদের ফ্ল্যাটে নিয়ে গেছে। তামান্নাপুর বাচ্চাগুলো আমার খুব ভালো লাগে। আমার মা ওদের সাথে অনেক তাড়াতাড়ি মিশে গেছে। মা আজকে মামাদের সাথে গ্রামে চলে যেতে চেয়েছিল, কেউ যেতে দেয়নি। মা অনেক আনইজি ফিল করেছে মেয়ের শ্বশুর বাড়িতে বেশি দিন থাকতে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তখন আর আনইজি ফিল হবে না। তোমার বয়স কত এখন? ধরেন 24। কি 24 বছর? কি হয়ে কি করে হয়? মেজরের কণ্ঠে অবাকের তীব্র ছাপ। রাহাতের সাথে বিয়ে হওয়ার সময় তোমার বয়স কত ছিল? 15 বছর ছিল। বিয়ের পর
1 বছর পড়াশোনা করেছি অনেক কষ্টে। শাশুড়ি ননদ তারা ব্যঙ্গ করত আমার পড়ালেখা নিয়ে। বিয়ের 6 বছর শেষ হয়ে 7 বছরের মাথায় সতীনের আগমন হয়। সবাই জানে 7 বছরেও আমার বাচ্চা হয়নি। আসলে 6 বছর ছিল, 7 বছরে পদার্পণ করেছিল মাত্রই। 21 বছর বয়সে সতীনের কর্তৃত্ব সহ্য করেছি। 22 বছর বয়সে সতীনের বাচ্চা দেখেছি। এরপর বিচ্ছেদ হলো, তাও এক অপবাদ মাথায় নিয়ে। আমি নাকি তাদের সন্তানকে মারতে চেয়েছিলাম, অথচ বাচ্চাটাকে পানি থেকে উঠিয়ে বুকে ঠাঁই দিয়েছি। বিচ্ছেদের 6 মাস পর মাজেদা চাচি আমার মামার বাড়ি আপনার জন্য সম্বন্ধ নিয়ে আসে। বিয়ে হয়ে গেল আপনার সাথে। বয়সের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তোমার বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই। হঠাৎ কি মনে করে তোমার বয়সের কথা জিজ্ঞেস করে ফেললাম। আমার বয়স জানো তুমি? না, 30-এর ওপরে। খাতুন? হুম। তামান্না আপুর বিয়ে হয়েছে 22 বছরে। সেখানে তুমি 22 বছর বয়সে কত কিছু সহ্য করেছ। ঢাকায় অনেক মেয়েদেরই বিয়ে হয় 22 কি 21 বছরে। গ্রামে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়, এটা আমি জানি। আমার মায়েরও তো অল্প বয়সেই বিয়ে হয়েছে, তবে আমি জন্ম নিয়েছি অনেক পরে। তুমি যেমন ভিকটিম ছিলে, আমার মা আর মেজ খালামণিরও এমন সময় অতিবাহিত করেছে, তাই তারা সহজেই তোমার কষ্টটা উপলব্ধি করতে পেরেছে। তুমি সঠিক সময় সঠিক জায়গায় এসেছো খাতুন। ইসমা জিজ্ঞাসুনো দৃষ্টিতে তাকিয়ে আছে। মেজর আবার বলতে লাগলো, বাবা মায়ের বিয়ের অনেক পরে আমার জন্ম হয়েছে। কাকু খালামণিকে পছন্দ করে বিয়ে করেছে। তামান্না আপু হওয়ার পর খালামণির আর বাচ্চা হয়নি। এদিকে আমার মা তখনও নিঃসন্তান। তখন দাদা দাদি সহ বাবা আর কাকু যৌথ পরিবারে গ্রামে বসবাস করত। বন্ধা বাজা এইসব কথা আমার মাকেও শুনতে হতো। আমার দাদি বেশি হার্ট করে কথা বলতো। বাবাকে বিয়ে করাতে পাগল হয়ে যায়। দাদার কারণে পেরে ওঠেনি। গায়ের মানুষজন বিভিন্ন কথা শুনিয়ে যেত আমার মাকে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আমার মায়ের কোল আলো করে তার কালো মানিককে আল্লাহ দান করলেন। এরপর ব্যবসায়িক কাজে বাবা আর কাকু ঢাকায় আসে। খালামণির আর কোনো সন্তান হয়নি। আমার দুজন বোন তুলি টুসির জন্ম হলো গ্রামে। দাদা দাদি মারা যাওয়ার পর আমাদের সবাইকে বাবা ঢাকায় নিয়ে আসে। এখানে কেউ আর খালামণিকে বন্ধা বলে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলল উসামা খন্দকার। ইসমা ভরা কৌতূহলে জিজ্ঞেস করলো, খালামণির ঘরে তো তামান্না আপু হয়েছে, তাহলে বন্ধা কেন বলবে? ক্ষীণ হাসি ঝুলিয়ে ইসমার স্বামী বলল, এক বাচ্চা হওয়ার পর আর বাচ্চা হয় না, তাই মূর্খ মানুষ কথা শোনাতে পিছপা হতো না। এইসব কথা নানুর থেকে শুনেছি। আমার মা বন্ধা ছিল না, শুধু দেরি হয়েছে জননী হতে। আল্লাহ যখন চান তখনই তো হবে। কিন্তু মানুষজনের কথা কি আর বলবো। গভীর নিঃশ্বাস বেরিয়ে আসলো উসামা খন্দকারের ভেতর থেকে। খাতুন? জি। কখনো নিজেকে খুঁত মনে করবেন না। আমি চিরকাল আছি তোমার পাশে। তোমার গর্ভ খালি থাকুক, শূন্য থাকুক বা পূর্ণ হোক, এতে আমার মনে এক বিন্দু দাগ পড়বে না। আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি না, সত্য বলছি। অন্তরে একটা রেখে মুখে আরেকটা আমি বলতে পারি না। যদিও তুমি বন্ধা হও, এটা যেমন সত্যি, এটাও কিন্তু তেমন সত্যি যে তুমি আমার সহধর্মিণী। এই সময়টা 1500 বছর আগের সময় নয় যে মেয়েরা স্বামীর সাথে সতীনকে নির্দ্বিধায় মেনে নিবে। নারী মনে হিংসার আগুন জ্বলে স্বামীর পাশে অন্য নারীকে দেখলে। এটা অস্বাভাবিকের কিছু না। আমার সন্তান আমার চোখের মণি হবে, তবে সন্তানের জননী হবে কি? সন্তানের জননী হলো আগে। আমার মা আর খালামণি কখনো তোমাকে বাচ্চা বাচ্চা করে মাথা খাবে না। আজ খালামণি কি বলল শুনলে না? দরকার হলে বাচ্চা পালক আনবে। অনেক কষ্ট আর যন্ত্রণা সয়েছ, আমার বাহুডোরে সুখের সাথে থাকবে ইনশাল্লাহ। মেজর হাত রাখলো ইসমার হাতের ওপর।
ভরসা আর আস্থার সহিত বলল, তোমার মাঝে আমি আটকে গেছি খাতুন। নিজের সাথে নিজেরই বোঝাপড়া বুঝি না। বড্ড অবাক লাগে, এত ক্ষুদ্র সময়ে কি করে তোমাকে এতটা ভালো লেগে গেল। আমার কথা এলোমেলো হয়ে যাচ্ছে, কি বলবো বুঝতে পারছি না। এমন আমার সাথে আগে কখনো হয়নি। অবনীর চলাফেরা কথাবার্তা প্রথম দিনেই আমার চোখে নোটিসড পড়ে। মায়া ভালোবাসা পয়দা ওয়া- ওর আগে হওয়ার আগেই ও ফাসাদ তৈরি করে আমার মনটা বিষিয়ে দিয়েছে। তুমি সম্পূর্ণ আলাদা। এই 3 দিনেই তোমার কোমলতা মাধুর্যতায় আমি সিক্ত, এবং সিক্ত হতেও চাই সব সময়। দুজন শহীদ মিনার ত্যাগ করে বাড়ির রাস্তায় বাইক চালিয়ে দিল। ইসমা খোলা আকাশের দিকে মাথা উঠিয়ে চোখ বন্ধ করে নিজ মনে বিড়বিড় করল, আমি হয়তো যোগ্য মানুষের পরিচয় পেয়েছি আল্লাহ। তোমার কাছে কি আর চাইবো, সব তোমার জানা। তারপরও আবার চাই, তুমি আমার আগের সব মুছে দিয়ে সামনের সব কিছুতে আলোকিত করে দাও। এই খাতুন, ভালো করে ধরো, পড়ে গেলে খাতুন ব্যথা পাবে। পাবো কই? ইসমা ভালো করে ধরে বসলো। পাশে দুজন অর্ধবয়স্ক পুরুষ মহিলা মোটর সাইকেলে করে যাচ্ছে, হয়তো স্বামী স্ত্রী হবে। পুরুষটা গেয়ে উঠল, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো। ওই লোকের গান মেজরের কানে এসেছে। সেও ঘাড় কাত করে ইসমার উদ্দেশ্যে বলল, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। গল্পটির নাম হচ্ছে বন্ধা নারীর কোলে আলোর ছটা, লেখিকা আমাতুর রব তাসনিম। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পের পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।